প্রিয় শিক্ষার্থী সবাইকে অভিনন্দন। আজকে তোমাদের পাঠ্য বইয়ের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই বিষয়ের প্রথম অধ্যায় থেকে তৃতীয় ক্লাস আমরা শুরু করব। ইতিপূর্বে তোমরা যে ক্লাসগুলো করেছো প্রথম অধ্যায় থেকে দুটি ক্লাস, আর সকল শিক্ষার্থীকে বলবো অবশ্যই তোমরা এই ক্লাসের বিষয়ে যে কোনো মন্তব্য প্রশ্ন আমাদের কমেন্টস বক্সে অবশ্যই করতে ভুলবে না। ওকে, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে প্রথম অধ্যায় থেকে তৃতীয় ক্লাস। একটু শিখন ফলটা আমরা দেখে নিই যে আজকের ক্লাস থেকে আমরা কি শিখতে পারবো। আজকের ক্লাস থেকে আমরা কম্পিউটার প্রজন্মের বর্ণনা করতে পারবো, কম্পিউটার প্রজন্মের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবো, কম্পিউটারের বিভিন্ন শ্রেণীবিভাগ বলতে পারবো। দেখে নেই প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমাদের কম্পিউটার প্রজন্ম কাল এবং বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য, অর্থাৎ কালের বিবর্তনে আজকের যে কম্পিউটার আমরা পেয়েছি আমাদের হাতে, এই কম্পিউটারের প্রাথমিক যুগ থেকে, সেই আবিষ্কারের প্রাথমিক যুগ থেকেই এই আবিষ্কারগুলোকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করে থাকি, সেটাই আজকে আমরা আলোচনা করব। তো কম্পিউটার প্রজন্ম, কম্পিউটার সংক্রান্ত আলোচনা, প্রজন্ম বলতে প্রযুক্তিগত ধাপ বোঝায়, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে যে আলোচনাগুলো রয়েছে সেটা হচ্ছে প্রযুক্তিগত যে ধাপ, যে প্রযুক্তিগত যে ধাপে ধাপে উন্নয়ন হয়েছে, এইটাই হচ্ছে কম্পিউটার প্রজন্ম। অর্থাৎ কম্পিউটার প্রজন্মের ধারাকে বিশ্লেষণ করা হলে কম্পিউটার নামক যন্ত্রের বিকাশের পর্যায়গুলিকে জানা যাবে। কম্পিউটার প্রজন্মকালও বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচে রয়েছে 5টি প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি। সেটির সময়কালও রয়েছে, এখানে দেওয়া রয়েছে। প্রথম প্রজন্ম হচ্ছে 1946 থেকে শুরু হয়েছে 1958 সাল পর্যন্ত। ঐতিহাসিক কিছু মত পার্থক্য রয়েছে, কিছু কিছু মতে এটা 42 সাল থেকেও পাওয়া যায়, 1942 সাল থেকে। তবে গ্রহণযোগ্য বা আমরা অধিক বর্ণনায় আমরা এই প্রথম প্রজন্ম 1946 সাল থেকেই পাচ্ছি। তাহলে আমরা মনে রাখবো, আমরা অবশ্যই এই কম্পিউটার প্রজন্মকে মোটামুটি আমরা পাচ্ছি প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম। তাহলে আমাদের এই প্রথম প্রজন্ম হচ্ছে 1946 সাল থেকে শুরু এবং 1958 সালে প্রথম প্রজন্ম আমরা শেষ ধরেছি। এরপরে দ্বিতীয় প্রজন্ম 1958 থেকে 1965 পর্যন্ত আমরা পাচ্ছি, এবং তৃতীয় প্রজন্ম হচ্ছে 1965 থেকে 1971, এবং চতুর্থ প্রজন্ম 1971 থেকে বর্তমান, আর পঞ্চম প্রজন্ম হচ্ছে ভবিষ্যতের যে প্রজন্ম। তো এই প্রজন্মগুলোর আমরা বিস্তারিত আলোচনা সামনে আমরা করব। তবে তোমাদের জেনে রাখা ভালো, অবশ্যই আমাদের এই প্রজন্ম সালগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা এই আলোচনা করতে পারবো। যে এই যে প্রথম প্রজন্ম, এই যে আমাদের 46 থেকে 58 এবং 58 থেকে 65 এবং 65 থেকে 71, এই মোটামুটি 46 থেকে 58, 58 থেকে 65, 65 থেকে 71, আর এই 71 থেকে বর্তমান, এবং পঞ্চম হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এই 5টি প্রজন্ম সাল এবং প্রজন্ম আমাদের মনোযোগ সহকারে মনে রাখতে হবে। তো ওকে, আমরা চলে যাই প্রথম প্রজন্মের আলোচনায়। প্রথম প্রজন্মের যে কম্পিউটার, সেটি হচ্ছে 1946 সাল থেকে 1958 সাল। 1946 সাল থেকে 1958 সালের মধ্যে যে সকল কম্পিউটার তৈরি হয়েছে সেগুলিকে বলা হয় প্রথম প্রজন্মের কম্পিউটার। এসব কম্পিউটার গঠনতান্ত্রিক কাঠামোর মূল অংশ ছিল ভ্যাকুয়াম টিউব। এই ভ্যাকুয়াম টিউব আমরা পাচ্ছি, এই মূল একটা বৈশিষ্ট্য ছিল এই কম্পিউটারের।
ইতিপূর্বেও আমরা কম্পিউটার ইতিহাসে আলোচনা করেছি। প্রথম প্রজন্মের স্বয়ংক্রিয় 4টি কম্পিউটার আমরা আলোচনা করেছিলাম: মার্ক ওয়ান, ইউনিভাক, অ্যাডভাক, অ্যানিয়াক। সেগুলো এই প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল। এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি ভ্যাকুয়াম টিউব। তাহলে কি হচ্ছে, ওইসব কম্পিউটারে গঠনতান্ত্রিক কাঠামোর মূল অংশই ছিল ভ্যাকুয়াম টিউব। প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসাবে এইসব কম্পিউটারে নানা সুবিধা থাকলেও ব্যবহারিক ক্ষেত্রে এগুলি কিছু অসুবিধা ছিল। প্রথমত, এইসব কম্পিউটার ছিল আকার বড়। আমরা বিগত কম্পিউটার আলোচনায়ও দেখেছো। তাহলে প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো অনেক আকার বড় ছিল। একটা রুমে, যেটাকে 5 টন থেকে 30 টন পর্যন্ত যার ওজন ছিল, 52 ফুট থেকে 42 ফুট চওড়া এবং 52 ফুট লম্বা, এরকম একটা কম্পিউটার ছিল, যেটা আমরা মার্ক ওয়ান বা আমরা বিগত অ্যানিয়াক সেই কম্পিউটারগুলোতে আমরা পাই। তো দ্বিতীয়ত, এগুলো সবসময় বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে পারতো না। তৃতীয়ত, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ছাড়া এগুলিকে ব্যবহার করা যেত না। এগুলো আমরা এই কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো ধরতে পারি। যে প্রথমত, এইসব কম্পিউটার ছিল আকারে বড়। এটা একটা কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল প্রথম প্রজন্মের কম্পিউটারে, এগুলো আমরা মনে রাখবো। আর এখানে ভ্যাকুয়াম টিউব ব্যবহার হতো, আমরা ইতিপূর্বে পেলাম। এরপরে দ্বিতীয়ত, এগুলো সব সময় বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে পারতো না। তৃতীয়ত, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ছাড়া এগুলো ব্যবহার করা যেত না। আবার চতুর্থত বলা হচ্ছে, প্রায় এসব কম্পিউটারের হার্ডওয়্যার ব্যবস্থা বিকল হয়ে পড়তো। অর্থাৎ প্রায় এই সব কম্পিউটারের হার্ডওয়্যার ব্যবস্থা বা তার যে যন্ত্র বা হার্ডওয়্যারগুলো নষ্ট হতো, বিকল হয়ে পড়তো। যেমন ভ্যাকুয়াম টিউব প্রায় খারাপ বা নষ্ট হয়ে যেত, তখন তা বদলানো ছাড়া উপায় থাকতো না। পঞ্চমত, এগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া উপযোগী ছিল না, অর্থাৎ স্থানান্তর করা যেত না। আকারে অনেক বড় ছিল, ওজনে অনেক বড় ছিল, এটা নির্দিষ্ট একটা জায়গায় স্থাপন করা থাকতো। তাহলে এই যে প্রথম প্রজন্মের কম্পিউটারে আমরা বৈশিষ্ট্য পেলাম যে ভ্যাকুয়াম টিউব ব্যবহার হতো, সেটা আকারে বড় ছিল, ওজনেও অনেক বেশি ছিল, সেটা স্থানান্তর করা সম্ভব হতো না। এই যে বৈশিষ্ট্যগুলো। এরপরে আমরা দেখে নিই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে আমরা কি পাচ্ছি। দ্বিতীয় প্রজন্মকাল শুরু হয়েছে 1958 থেকে 1965 সাল। তাহলে আমরা প্রথম প্রজন্ম পেলাম 1946 থেকে 1965 এবং 1946 থেকে 1958, এবং দ্বিতীয়টা আমরা পাচ্ছি দ্বিতীয় প্রজন্ম 1958 থেকে 1965 সাল। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে স্বভাবতই আরও উন্নত প্রযুক্তিকে ব্যবহার করা হয়। অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। উন্নততর প্রযুক্তির মাধ্যমে এই পর্যায়ের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টর লাগানো হয়। তাহলে প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব লাগানো ছিল, এখন সেখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। দেখে নিই আমরা চিত্রে, এই যে নিচে দেখতে পাচ্ছি ট্রানজিস্টর, বিভিন্ন মডেলের ট্রানজিস্টর। তাহলে এই দ্বিতীয় প্রজন্মের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা, ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। এখন দেখা যাক পরবর্তী বৈশিষ্ট্যগুলো। তাহলে দ্বিতীয় কম্পিউটার প্রজন্মের কি কি সুবিধা ছিল, অর্থাৎ দেখা যাক এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে কি কি সুবিধা ছিল বা এদের কি কি বৈশিষ্ট্য ছিল। প্রথমত, এগুলো আকারে ছিল ছোট, অর্থাৎ পূর্বের থেকে অনেকটা ছোট ছিল আকারে। দ্বিতীয়ত, প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় এগুলো বেশি নির্ভুলভাবে কাজ করতে পারত। অর্থাৎ প্রথম প্রজন্মের যে কম্পিউটারগুলো তার থেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো নির্ভুলভাবে কাজ করতে পারত। তৃতীয়ত, চালু অবস্থায় এগুলি থেকে কম তাপ উৎপন্ন হতো, মানে সেটা তাপ কম উৎপন্ন হতো সেই কম্পিউটার থেকে। চতুর্থত, এই কম্পিউটারগুলি তথ্য বিন্যাসের কাজ দ্রুত করতে পারত, অর্থাৎ কাজের গতি আগের কম্পিউটার থেকে এই কম্পিউটারে অনেকটা বৃদ্ধি পায়। পঞ্চমত, এগুলো হার্ডওয়্যার ব্যবস্থাও কম বিকল হতো, অর্থাৎ এই ট্রানজিস্টরের ব্যবহারের ফলে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে এর আমাদের কি নষ্ট কম হতো এবং এটা বিকল কম হতো তুলনামূলক।
তবে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারও বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা গিয়েছিল। মানে এখানেও কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। প্রথমত এগুলি ব্যবহারের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা দরকার হতো। এখানেও ওই প্রথম প্রজন্মেও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ প্রয়োজন হতো, এখানেও তাই। দ্বিতীয়ত এগুলির রক্ষণাবেক্ষণ অল্প সময়ে ব্যবহারে বারবার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতো। অর্থাৎ এগুলো রক্ষণাবেক্ষণের অল্প সময়ের ব্যবধানে বারবার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতো। অর্থাৎ এগুলো এটাও অল্প কিছু সময় পর পরই এটা রক্ষণাবেক্ষণের জন্য পদক্ষেপ নিতে হতো। তৃতীয়ত এগুলোর বাণিজ্যিক উৎপাদন পদ্ধতি ছিল বেশ জটিল এবং ব্যয়বহুল। অর্থাৎ এটাও উৎপাদন ব্যয়বহুল ছিল এবং বাণিজ্যিকভাবে খুব বড় পরিসরে বা বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব হয় নাই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে। তো এবার আমরা দেখে নিই তৃতীয় প্রজন্মে আমরা যাই। তৃতীয় প্রজন্ম শুরু হয়েছে 1965 থেকে 1971 সাল। তাহলে আমরা যদি খুব ভালো করে মনে রাখি 4টা সাল এই কম্পিউটার প্রজন্মের, 1946, এরপরে 1958, এরপরে 1965, 1971। 46 থেকে শুরু প্রথম, 58-তে প্রথম প্রজন্ম শেষ, এরপরে 58-তে শুরু আবার দ্বিতীয় প্রজন্ম, 65-তে দ্বিতীয় প্রজন্ম শেষ, আবার 65-তে দ্বিতীয় প্রজন্ম শুরু, 71-তে দ্বিতীয় প্রজন্ম শেষ। তাহলে এটা আমরা আমাদের মনে রাখলে আমাদের এই প্রজন্মের সময়কালগুলো, এবং 71 থেকে বর্তমান এটা চতুর্থ এবং ভবিষ্যৎ পঞ্চম আমরা পাচ্ছি, সেটা পর্যায়ক্রমে আমরা আলোচনা করছি। তাহলে আমরা আলোচনা করছি তৃতীয় প্রজন্মের কম্পিউটার। এটি হচ্ছে 1965 থেকে 1971, অর্থাৎ এই সময়ের মধ্যে যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল সেই সময় 1965 থেকে 71 সালে, সেই কম্পিউটারগুলোকে আমরা বলছি তৃতীয় প্রজন্মের কম্পিউটার। বিবর্তনের পর ধরেই নিরন্তর গবেষণার মধ্য দিয়েই আরও উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটালো তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। তাহলে আমরা এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আরও উন্নততর প্রযুক্তি ব্যবহার বিদ্যমান হলো বা ঘটলো। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার ব্যবহার করা হয়েছিল ট্রানজিস্টর। আমরা প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার আমরা দেখেছি। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে তার জায়গা নিল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। তাহলে আমাদের এই আইসি ব্যবহার শুরু হলো তৃতীয় প্রজন্মের, যা সাধারণত সিলিকনের একটি মাত্র টুকরোর উপরে তৈরি অতি ক্ষুদ্র স্থানে সীমাবদ্ধ বিদ্যুৎ সঞ্চালক চক্র, যে প্রযুক্তিকে কাজে লাগে আইসি এর এই ব্যবহার, তার নাম লার্জ স্কেল ইন্টিগ্রেশন SLI টেকনোলজি। তাহলে আমরা তৃতীয় প্রজন্মের আমরা পেলাম এই যে আইসির ব্যবহার আমরা দিতে পাচ্ছি, এটি একটি ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার আমরা চিত্রে দেখতে পাচ্ছি। তাহলে প্রথম প্রজন্মে আমরা পেয়েছিলাম ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে আমরা ট্রানজিস্টরের ব্যবহার দেখেছি। এই বর্তমান তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি আইসির ব্যবহার, এবং এই আইসির ব্যবহার করার কারণে আরও এর প্রযুক্তিগত উন্নয়ন আরও ঘটেছে এবং তার কর্মদক্ষতাও বেড়েছে সব দিক থেকেই। তো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের তুলনায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে অসুবিধা মাত্রা খুবই কম আসে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে যে অসুবিধাগুলো আমরা পরিলক্ষিত করেছি, সেখানে অসুবিধার মাত্রা খুবই কম পরিলক্ষিত হয় না, এবং বিভিন্ন সুবিধাও বেড়ে যায়। তাহলে এই কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি বা সুবিধাগুলো পাচ্ছি, সুবিধা বেড়ে যায় অনেকটাই। প্রথমত তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলি ছিল আকারে ছোট, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়তে এসে অনেক আকারে ছোট কম্পিউটার তুলনামূলক তৃতীয় প্রজন্মের কম্পিউটারে, এগুলো আরও বেশি বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে পারত। তৃতীয়ত এগুলি ব্যবহারের সময় কম তাপ উৎপন্ন হতো। চতুর্থত এগুলি তথ্য বিন্যাসের কাজ দ্রুত করতে পারত। পঞ্চমত এগুলো রক্ষণাবেক্ষণের খরচ ছিল কম। ষষ্ঠত এই কম্পিউটারগুলি ছিল বহনযোগ্য। তাহলে এই তৃতীয় প্রজন্মের কম্পিউটার এসে আমরা বহনযোগ্য কম্পিউটার আমরা পেলাম, অর্থাৎ সহজেই এগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেত। তাহলে আমরা তৃতীয় প্রজন্মের কম্পিউটার দেখলাম যে প্রথম প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্ম থেকে
আরও উন্নততর সকল দিক থেকেই উন্নয়ন ঘটেছে। সেটা কাজের গতি বলি বা এটার যে যন্ত্রাংশ বলি বা এর যে সামগ্রিক দিক থেকে আমরা দেখলাম যে এর উন্নয়ন ঘটেছে। আমরা পরের প্রজন্মটা দেখছি, কম্পিউটার প্রজন্মকালের চতুর্থ প্রজন্ম, অর্থাৎ আমরা এখন বর্তমান যে কম্পিউটারগুলো ব্যবহার করছি এগুলোই চতুর্থ প্রজন্মের কম্পিউটার আমরা যেগুলো ব্যবহার করছি এখন, অর্থাৎ 1971 থেকে বর্তমান সময় পর্যন্ত চলছে। তো তৃতীয় প্রজন্মের এলএসআই প্রযুক্তির জায়গা চতুর্থ প্রজন্মের কম্পিউটার ব্যবহার করা হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন টেকনোলজি বা ভিএসএলআই প্রযুক্তি। এই প্রযুক্তির ভিত্তিতেই কম্পিউটারে বসানো হলো মাইক্রোপ্রসেসর, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রজন্মের সকল বৈশিষ্ট্যকে উপেক্ষিত করে আরও উন্নততর মাইক্রোপ্রসেসরের ব্যবহারের যুগে আমরা চলে আসলাম। এখন আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করছি সেখানেও মাইক্রোপ্রসেসর ব্যবহার হচ্ছে। স্বভাবত এর ব্যবহারিক সুবিধা বেড়ে গেল অনেক গুণ। প্রথমত এই কম্পিউটারের উৎপাদন ব্যয় অনেক কমে এলো। দ্বিতীয়ত এগুলো তথ্য বিন্যাসের ভূমিকা পালনে খুবই দ্রুত গতিসম্পন্ন। তৃতীয়ত এগুলি স্মৃতিশক্তি খুব জোরালো এবং এই কম্পিউটারগুলি তাদের স্মৃতি বা মেমোরিতে একসঙ্গে বিশাল পরিমাণ তথ্য ধরে রাখতে পারে। চতুর্থত এগুলি আকারে বেশ ছোট। পঞ্চমত এগুলো চালাতে কম বিদ্যুৎ লাগে। ষষ্ঠত এ যাবৎ আলোচিত 4টি প্রজন্মের মধ্যেই এই প্রজন্মের কম্পিউটারগুলি দামের দিক থেকে সবচেয়ে সস্তা বা কম, অর্থাৎ বিগত যে প্রজন্মের কম্পিউটারগুলো ছিল অনেক ব্যয়বহুল ছিল, অনেক কম্পিউটার সেগুলো বাজারজাত করা বা বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব হয় নাই সেরকমভাবে। আর এই চতুর্থ প্রজন্মের কম্পিউটারেই এখন এই যে ব্যাপক বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে এবং আমরা তো বুঝতেই পারছি আমাদের সামনে যে কম্পিউটারগুলো এখন আমরা ব্যবহার করছি আমরা সেগুলোই এখন এই চতুর্থ প্রজন্মের কম্পিউটার, বর্তমান প্রজন্মের কম্পিউটার ব্যবহার করছি। ফলে আমরা একটু দেখে নিতে ভুলে গিয়েছিলাম যে এই যে নিচে মাইক্রোপ্রসেসর, তাহলে এই চতুর্থ প্রজন্মের কম্পিউটারে সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মাইক্রোপ্রসেসরের ব্যবহার। তাহলে আমরা 4টা প্রজন্মের মধ্যে মূল 4টি বৈশিষ্ট্য আমরা একটু পেলাম। প্রথম প্রজন্মের কম্পিউটার হচ্ছে ভাকুয়াম টিউব ছিল, অন্যান্য সব বৈশিষ্ট্যের মধ্যে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে ভাকুয়াম টিউব ব্যবহার হতো। দ্বিতীয় প্রজন্মে আমরা পেলাম কি, আমরা দ্বিতীয় প্রজন্মে পেলাম হচ্ছে আমাদের ট্রানজিস্টর। দ্বিতীয় প্রজন্মে পেলাম ট্রানজিস্টর। তৃতীয় প্রজন্মে পেলাম আমরা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট আইসি। এরপরে আমরা চতুর্থ প্রজন্মে পেলাম আমরা হচ্ছে মাইক্রোপ্রসেসর। এবার আমরা পঞ্চম প্রজন্ম দেখে নিই। পঞ্চম অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম। বিজ্ঞানীরা এখন পঞ্চম প্রজন্মের কম্পিউটার তৈরির কাজে ব্যস্ত, কারণ বিজ্ঞানীরা এখন পঞ্চম প্রজন্মের কম্পিউটার তৈরি নিয়ে ব্যস্ত। তো অর্থাৎ আমরা পঞ্চম প্রজন্মের দিকেই আমরা এগোচ্ছি, যদিও বা আমরা চতুর্থ প্রজন্মে এখনো অবস্থান করছি, তবে আমরা পঞ্চম প্রজন্মে আমরা এগোচ্ছি। বস্তুত চলছে আরও উন্নত পরিমার্জিত প্রযুক্তির উদ্ভাবনের গবেষণা। ইতিমধ্যে শুরু হয়েছে অপটিক ফাইবার প্রযুক্তির প্রয়োগ। তাহলে এখানে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে আগামী যে আমরা যে পঞ্চম প্রজন্মের যে কম্পিউটারটি আমরা পেতে যাচ্ছি বা আমরা পাবো আশা করছি, সেইটাতে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে ব্যবহার হবে অপটিক ফাইবার কেবল। অলরেডি সেটার ব্যবহারও শুরু হয়ে গিয়েছে এই অপটিক ফাইবার কেবলের। তাহলে আমরা ইতিমধ্যে শুরু হয়েছে অপটিক ফাইবার প্রযুক্তির প্রয়োগ। শুধু কেবল না, এটা অপটিক ফাইবার প্রযুক্তি কথা বলা হচ্ছে এখানে। মনে রাখতে হবে মানুষের মেধার যেমন স্থিরতা আছে, কম্পিউটারও কিন্তু তা নেই। অর্থাৎ আমাদের মেধার একটা সীমাবদ্ধতা আছে, এখন আমাদের কম্পিউটারের সেই সীমাবদ্ধতা নেই। কম্পিউটারকে মেধা সম্পন্ন করে তুলতে হয়, তাই কম্পিউটারের মেধা কৃত্রিম মেধা। এই মেধাও তার ব্যবহারকে অপটিক্যাল ফাইবার ও অন্যান্য প্রযুক্তির সাহায্যে কত তীক্ষ্ণ ও দক্ষ করে তোলা
যায়। পঞ্চম পঞ্চম প্রজন্মের কম্পিউটারে চলছে তারই পরীক্ষা নিরীক্ষা। যেমন আমরা সামনের দিকে আরও রোবোটিক্স বা আরও উন্নততর কাজে আশা করছি আমাদের এই পঞ্চম প্রজন্মের কম্পিউটার আমরা পাবো। তাহলে আমরা এই 5টি প্রজন্মের আলোচনা করলাম এবং 5টি প্রজন্মের কম্পিউটারে যে 5টি প্রজন্ম, সেই প্রজন্মের একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে, সেই সময়কালগুলো আমরা অবশ্যই মনে রাখবো এবং উল্লেখযোগ্য যে এই বৈশিষ্ট্যগুলো, আমরা যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম এই প্রতিটি প্রজন্মের, সেই প্রজন্মগুলো আমরা মনে রাখবো। এই প্রথম প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম পর্যন্ত। প্রথম প্রজন্মে আমরা পেলাম উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে ভ্যাকুয়াম টিউব। দ্বিতীয় প্রজন্মে আমরা পেলাম হচ্ছে ইন্টিগ্রেটেড আমরা তৃতীয় প্রজন্মে পেলাম আমরা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। আমাদের চৌথ প্রজন্মে আমরা পেলাম হচ্ছে মাইক্রোপ্রসেসর। আমাদের পঞ্চম প্রজন্মে আমরা পেলাম অপটিক ফাইবার, একটা উল্লেখযোগ্য আমরা অপটিক ফাইবার প্রযুক্তি বা আগামী প্রজন্মে বা ভবিষ্যৎ প্রজন্মে আমরা এই পঞ্চম প্রজন্ম পেলাম। তো আমরা কম্পিউটার প্রজন্ম আলোচনা করলাম। এবার নেক্সট আমরা আরেকটু তথ্য জেনে নিই যে কম্পিউটারের শ্রেণীবিভাগ। আমরা খুব সংক্ষেপে একটু কম্পিউটারের শ্রেণীবিভাগ আমরা জানব। তো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে কম্পিউটারের শ্রেণীবিভাগ নিয়ে আমরা একটু বিভিন্নভাবে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলোর প্রেক্ষিতে আমাদের এই শ্রেণীবিভাগগুলো উত্তর দিতে হবে। যেমন সরাসরি যদি কখনো বলা হয় যে কম্পিউটার কয় ভাগে ভাগ করা যায় কম্পিউটারকে, এরকম প্রশ্ন আসলে আমরা উত্তর হবে আমাদের 2 ভাগে। অর্থাৎ সরাসরি যদি এইটুক কথাই আমাদের সামনে আসে যে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে 2 ভাগে। আমরা প্রথমত এই যে হার্ডওয়্যার, দ্বিতীয়ত সফটওয়্যার। এটা আমরা বিগত জেনেছি যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে একটা কম্পিউটার কার্যক্ষম বা কাজের উপযোগী হয়, এটা আমরা প্রথম ক্লাসে জেনেছি। তো কম্পিউটার প্রথমত 2 ভাগে ভাগ করা যায়, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। তাহলে আমাদের প্রশ্নটি যদি এরকম থাকে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা বলবো হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এরপরে আমরা দেখে নিই, আবার যদি প্রশ্ন আসে যে আকার আকৃতি, একই প্রশ্ন আমাদের যদি কম্পিউটারের শ্রেণীবিভাগই, এখানে যদি বলা হয় আকার আকৃতি ও কাজের গতি প্রকৃতির ভিত্তিতে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা প্রশ্নটির প্রতি লক্ষ্য রাখবো। প্রশ্ন যদি করা হয় যে আকার আকৃতি ও কাজের গতি প্রকৃতির ভিত্তিতে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা 3 ভাগে, আমরা উত্তর হবে 3 ভাগে বিভক্ত বা 3 ভাগে ভাগ করা যায়। সেখানে আমরা কি পাচ্ছি, 1 নম্বর হলো অ্যানালগ কম্পিউটার, 2 নম্বর হচ্ছে ডিজিটাল কম্পিউটার, 3 নম্বর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। আমরা এই কম্পিউটারগুলো সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করব, আমরা শুধু শ্রেণীবিভাগটা আজকে আমরা জেনে নিচ্ছি সংক্ষেপে। তাহলে আমরা আকার আকৃতি ও কাজের গতি প্রকৃতির ভিত্তিতে কম্পিউটারকে আমরা 3 ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যানালগ কম্পিউটার, দ্বিতীয়ত ডিজিটাল কম্পিউটার, তৃতীয়ত হাইব্রিড কম্পিউটার। এরপরে নেক্সট আরেকটি প্রশ্ন দেখে নিই। আরেকটি প্রশ্ন হচ্ছে ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ দেখাও। প্রশ্ন যদি আসে যে ডিজিটাল কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায় বা ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ দেখাও, তাহলে আমাদের আবার উত্তর হবে, ইতিপূর্বে আমরা পেয়েছিলাম যে অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড 3টি শ্রেণী, তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে ডিজিটাল কম্পিউটার। সেই ডিজিটাল কম্পিউটার আবার কয় ভাগে বিভক্ত, সেটা আমরা পাচ্ছি ডান পাশে দেখতে পাচ্ছি যে 4 ভাগে বিভক্ত। আমরা দেখে নিই প্রথম ভাগ। প্রথমে হচ্ছে সুপার কম্পিউটার, এরপরে আমরা দেখে নিই মেইন ফ্রেম কম্পিউটার, এরপরে আমরা পেলাম। এরপরে আমরা দেখে নিই মিনি কম্পিউটার, এরপরে মাইক্রো কম্পিউটার। তাহলে ডিজিটাল কম্পিউটার আবার 4 ভাগে বিভক্ত। সেখানে প্রথম হচ্ছে সুপার কম্পিউটার, এরপরে মেইন ফ্রেম কম্পিউটার, এরপরে মিনি কম্পিউটার, এরপরে মাইক্রো কম্পিউটার। এরপরে দেখে নিই আরও একটি প্রশ্ন, যে আবার যদি বলা হয় আকার ও আকৃতির ভিত্তিতে মাইক্রো কম্পিউটারের প্রকারভেদ দেখাও। অর্থাৎ আমরা প্রথমে পেয়েছিলাম অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। তার মধ্য থেকে সেই ডিজিটাল কম্পিউটার যেটি পেয়েছিলাম তার আবার 4টি ভাগ আমরা পেলাম, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। তো সর্বলাস্ট যে মাইক্রো কম্পিউটারটি পেলাম, আবার এই মাইক্রো কম্পিউটারকে আবার কয় ভাগে ভাগ করা যায়, এইটিও আমাদের প্রশ্ন আসলে আমরা আবার দেখব কয় ভাগ, 3 প্রকার। অর্থাৎ মাইক্রো কম্পিউটার 3 প্রকার আমরা দেখব।
দেখে নেই কি, একটি হচ্ছে ডেস্কটপ কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার, পিসি আমরা সংক্ষেপে বলে থাকি। এরপরে আমরা পাচ্ছি ল্যাপটপ কম্পিউটার। মূলত মাইক্রো কম্পিউটারটি আমাদের পার্সোনাল কম্পিউটার বা পিসি। এরপরে আমরা পাচ্ছি পামটপ বা ট্যাবলেট কম্পিউটার, সবচেয়ে ছোট কম্পিউটার। তবে দিন দিন এই কম্পিউটারে আরও প্রকার বা শ্রেণীবিভাগ বৃদ্ধি পাচ্ছে। আমাদের নতুন নতুন কম্পিউটার, নতুন নতুন আরও ছোট কম্পিউটার আবিষ্কার হচ্ছে। আমরা মোটামুটি এই যে শ্রেণীবিভাগগুলো দেখাতে পারলাম। তো অবশ্যই আমাদের এই প্রশ্নর সঙ্গে মিল রেখেই আমরা এই উত্তরগুলো আমাদের করতে হবে এবং জানতে হবে যে এই যে কম্পিউটার শ্রেণীবিভাগ, এবং পরবর্তীতে আরও সুন্দর করে একটি ছকে আমরা পূর্ণাঙ্গ কম্পিউটার চিত্র এবং এই কম্পিউটারগুলোর আবার বর্ণনা আমাদের জানতে হবে। পরবর্তী ক্লাসে আমরা বর্ণনায় যাব। আমরা সংক্ষেপে শুধু কম্পিউটারের শ্রেণীবিভাগগুলো দেখে নিলাম আজকের ক্লাসে। তো ওকে, আমরা মূল্যায়নে আসি। কম্পিউটার প্রজন্মের বর্ণনা লিখতে হবে, অর্থাৎ আমরা কম্পিউটার প্রজন্মের বর্ণনা, আমরা যদিও বা এই মুহূর্তে ক্লাসে সরাসরি আমরা ক্লাসটি করতে পারছি না, কলেজে পারছি না। তোমরা অবশ্যই এটি লিখে রাখবে এবং কলেজে ক্লাস শুরু হলেই অবশ্যই সেই লেখাগুলো জমা করবে। তাহলে সেটা হচ্ছে কম্পিউটার প্রজন্মের বর্ণনা লিখো, কম্পিউটার প্রজন্মের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো, আকার আকৃতি ও কাজের গতি প্রকৃতির ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিভাগ লেখো। একক কাজ, এটি তোমরা এই মুহূর্তেই অনলাইনে যারা আছো এখনই একক কাজটা করবে। কম্পিউটারে কয়টি প্রজন্ম লিখবে, অর্থাৎ প্রজন্মে কম্পিউটারের প্রজন্ম নামগুলো তোমরা দ্রুত কমেন্টসে লিখে জানাবে। এরপর ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ লিখবে, অর্থাৎ ডিজিটাল কম্পিউটারে কী কী প্রকার রয়েছে, দুটি প্রশ্ন তোমরা একক কাজ এখনই কমেন্টে অবশ্যই অনলাইন লাইভে যারা আছো জানাবে। দলীয় কাজ, এটি এই মুহূর্তে সম্ভব নয়, আমরা পরবর্তীতে আগাবো। বাড়ির কাজ, এটিও তোমরা লিখে রাখবে, আমরা ক্লাস শুরু হলে কলেজে জমা করবে। কম্পিউটার প্রজন্ম সময়ের বৈশিষ্ট্য লিখে আনবে, অর্থাৎ লিখে রাখবে, এটি ক্লাস শুরু হলে আনবে। তো ওকে, ধন্যবাদ।